নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটিকে ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সারা পৃথিবীর নারীদের কাছে এই প্রতিবেদনটি খুব আগ্রহের একটা বিষয় এবং শুধু নারীদের বিষয় না, এটা একটা সার্বিক বিষয়, সমাজের নারীরা একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এই প্রতিবেদনটি নিয়ে পর্যালোচনা হবে, আলোচনা হবে, এটার মধ্যে থেকে অনেক তর্ক বিতর্কও আসবে। সুতরাং সব মিলিয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা পেয়েছি হাতে। এই প্রতিবেদনের বিষয়ে আজকে এই সংস্কার কমিশনে যারা যারা ছিলেন তারা এখানে আজকে আছেন, তারা এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আমি এই মাইকটি হ্যান্ড ওভার করছি সেই নাম্বারটা। ধন্যবাদ আপনাদের সবাইকে, স্বাগতম। আপনারা এসেছেন সবাই, সেই জন্য কৃতজ্ঞ আমরা। আমরা এই কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার কাছে আমাদের রিপোর্ট জমা দিয়ে এসেছি, আমাদের প্রতিবেদন জমা দিয়ে এসেছি এবং প্রতিবেদনের কতগুলো সব প্রতিবেদনটা আপনাদেরকে দেখাই। এই যে, তো এটা তো সবটা নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি, কিন্তু আমরা কতগুলো মূল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আপনাদের সাথেও আমরা করব। আপনাদের জন্য আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাবেন। তার আগে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের এই পুরো কাজটা আমরা 10 জন মিলে করেছি। আমাদের থেকে সহযোগিতা করেছে আমাদের আরো 2 জন বোন, অন্তরা আর ফাতেমা, এবং আরো অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তাদেরকে আমরা আমাদের প্রতিবেদনে সেটা কৃতজ্ঞতা স্বীকার করেছি। আপনারা দেখবেন, সবগুলো নাম বলতে গেলে এখন অনেক সময় চলে যাবে। তো আজকে আমি শিরিন হক, আমি কমিশনের প্রধান, কিন্তু আমার সাথে যারা আছে তারাও প্রধানের চেয়ে কোনো কম না, এবং আমি চাই যে তারা তাদের পরিচয়টা আগে একটু দিয়ে নেই। শুভেচ্ছা সবাইকে। আমার নাম মাহিন সুলতান। আমার নাম কল্পনা আক্তার। আমি নিরূপা দেওয়ানি। আমি সুমাইয়া আনসার। শুভ অপরাহ্ন, আমি কামরুন নাহার। শুভ অপরাহ্ন, আমার নাম ফেরদৌসী সুলতান। আমি ডক্টর হালিদা খানম আক্তার। আমি নারী বিশেষজ্ঞ। আমি নিশিতা জাহান নিহা। আমরা এই 10 জন প্রচুর পরিশ্রম করেছি গত 4 মাস। আর ডিসেম্বরের প্রথমে শুরু করেছি, যদিও গ্যাজেট হয়েছিল 18ই নভেম্বর, আমরা সাথে সাথে শুরু করতে পারিনি, ডিসেম্বরের প্রথম দিকে করেছি। তো বলতে গেলে 4 মাসের কিছু বেশি সময় আমরা নিয়েছি, প্রচুর পরিশ্রম করেছি। আমরা ফর্মাল মিটিংই করেছি 43 বার, এবং সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পেশার নারীদের সাথে পরামর্শ সভা করেছি, সেটাও বোধহয় 39টা। এবং ঢাকার বাইরে আমরা পরামর্শ সভা করেছি, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, শ্রীমঙ্গল, রংপুর এবং ময়মনসিংহে। আমাদের যদি আরো সময় থাকতো আমরা নিশ্চয়ই আরো কয়েকটা জায়গায় করতে পারতাম, কিন্তু আমাদের সময়ের চাপ ছিল। আপনারা জানেন, প্রথমে আমাদেরকে 90 দিন দেয়া হয়েছিল, পরে অবশ্য সেটা বাড়ানো হয়েছে, কিন্তু ওই 90 দিনের চাপে পড়ে আমরা আর বাইরের পরামর্শ সভা বেশি প্ল্যান করতে পারিনি। তো আমরা যেটা করেছি সেটা হলো, এই প্রতিবেদনটা করার সময় আমরা বিশেষভাবে আমরা যে আমরা উৎসর্গ করেছি আমাদের এই প্রতিবেদন যে নারী আন্দোলনের যোদ্ধাদেরকে, এবং এই যোদ্ধাদের মধ্যে বেশি করে আমরা যাদের কথা মনে করেছি তারা হলো জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা। সেখানে নারী পুরুষ সবার কথা মনে করেছি। আমাদের প্রথম বৈঠক আমরা শুরু করেছি তাদের জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে। সুতরাং আমরা খুব সচেতন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন না হলে আজকে এই ঐতিহাসিক সুযোগটা ঘটতো না, যে আমাদের মতো মানুষরাও সংস্কার প্রস্তাব করতে পারবো, সরকারের সর্বোচ্চ পর্যায়ে সেটা নিয়ে যেতে পারবো, এটা হতো না। সুতরাং আমরা খুবই সচেতন। এই আন্দোলন যারা করেছে, এই বাচ্চাগুলো রাস্তায় প্রাণ দিয়েছে, আহত হয়েছে, কেউ কেউ তো সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা,
এবং তাদেরকে আমরা সবসময় স্মরণ রাখবো। এছাড়া আমাদেরকে যারা বিভিন্নভাবে ইন্সপায়ার করেছে তাদের কয়েকজনের নাম আমি বলতে চাই। প্রথমত যশোর আরা রহমান, উনি ইউনিসেফের নারী বিভাগের প্রধান ছিলেন এবং উনি ওখানে থেকে প্রচুর কাজ করেছেন সরকারের সাথে এবং নারী আন্দোলনের সাথে। তো ওনাকে শ্রদ্ধা ভরে মনে করতে চাই। তারপরে আছেন ব্যারিস্টার সালমা সুবহান, উনি আইনের ক্ষেত্রে, আইন শিক্ষার ক্ষেত্রে দুটোতেই অনেক অবদান রেখে গেছেন এবং আমাদের সাথেও নারী আন্দোলনের সাথেও ওনার বিশেষ একটা সখ্যতা ছিল, সেটাও মনে করতে চাই। তারপরে অধ্যাপক নাজমা চৌধুরী, উনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট হয় সেটা কিন্তু ওনার হাত ধরেই হয়েছিল। এবং উনি, আপনারা জানেন, চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়েছিল বেজিং, চায়নার রাজধানী বেজিংয়ে 1995 সালে। তখন নাজমা আপার নেতৃত্বেই কিন্তু পুরো বেসরকারি ডেলিগেশনটা ওখানে কাজ করেছে। তারপরে মনে করতে চাই অর্থনীতিবিদ সালমা খান, যিনি প্ল্যানিং কমিশনে যতদিন ছিলেন, প্ল্যানিং কমিশনে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছেন। কতগুলো সফল হয়েছেন, কতগুলো হতে পারেননি, কিন্তু উনি সবসময় যোগাযোগ রেখেছে যে নারী আন্দোলন কি চায়, আমি সেটা ঢুকাতে পারি কিনা। মানে টিএপিপির ফরম্যাট থেকে শুরু করে অনেক কিছুতে ওনার অবদান রয়েছে। আমরা সম্প্রতি হারিয়েছি অ্যাডভোকেট সিগমা হুদাকে, তাকেও মনে করতে চাই, কারণ আমাদের বিভিন্ন ক্রান্তি লগ্নে আমরা ওনাকে পাশে পেয়েছি। অনেক আইনজীবী যখন আমাদেরকে সাহায্য করতে ভয় পেয়েছে, বা হ্যাঁ ভয় পেয়েছেই বলতে হবে, মনে করেছে আমাদেরকে সাহায্য করে কি নাকি মুশকিলে ওনারা পড়ে যায়, তখন সিগমা এগিয়ে এসেছিল এবং সিগমাকে আমরা স্মরণ করি। আরো স্মরণ করি, আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদেরকে আমরা বড় বোনের মতোই দেখি। আমরা বিশেষ করে আয়েশা আপার কথা বলতে চাই, আয়েশা খানম, উনি বাংলাদেশ মহিলা পরিষদের অনেক দিনের সম্পাদক ছিলেন, পরে সভানেত্রীও ছিলেন। এবং সর্বশেষ কিন্তু কোনো অংশেই কম না, আমরা মনে করতে চাই আমাদের ছোট বোন নাসরিন হককে, যিনি 2006 সালে একটা দুর্ঘটনা, কি দুর্ঘটনা না সেটা কোনোদিনই নিষ্পত্তি হয় নাই, উনি ওনার অফিসের গাড়ি দ্বারা পিষ্ট হয়ে মারা গেছিলেন। এটা আমাদের কমিশনের কাজটা যখন আমরা শুরু করি, আমরা একটা মূল প্রতিপাদ্য বেছে নিয়েছিলাম, সেটা ছিল যে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা। এটাই আমাদের মোটামুটি প্রতিবেদনের মূল বিষয়বস্তু। কিন্তু আমরা এটাও জানি যে নারীর বিষয়টা কোনো একটা খাতে সীমাবদ্ধ না, এবং এটা একটা বহুবিধ খাতের মধ্যেই নারীর বিষয়টা আছে। সেই জন্য আমরা ওইভাবে ভাগ করে নিয়েছি। এখানে আমাদের 15টা বিষয় নিয়ে, 15টা খাতে নারীর অবস্থা কি, অবস্থান কি এবং কোথায় ঘাটতি আছে নীতিতে, কর্মসূচিতে, পরিকল্পনায় বা প্রতিষ্ঠানে, সেগুলো দেখার চেষ্টা করেছি এবং সেইভাবে এটা সাজানো হয়েছে। আমার সহকর্মীরা সেটা নিয়ে বলবে আরো। আমাদের একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা হলো একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাব, সংস্কার প্রস্তাব আমরা এনেছি। এরপরে আছে কর্মসূচি। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে নারীদের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে, তার অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি।
তো আমরা সেটারও একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি এবং আমরা সেটা দেখার চেষ্টা করেছি কোন ধরনের কর্মসূচি আসলে দরকার, বিশেষ করে যদি সত্যিকারের সংস্কার আনতে হয় এবং মৌলিক সংস্কার আনতে হয় এবং যেগুলি নাকি টেকসই সংস্কার হবে সেগুলো যদি আনতে হয় তাহলে কি করতে হবে। এছাড়া সুপারিশগুলো আমরা মানে সাজিয়েছি তিনটা ভাগে। একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক কি বলবো প্রেক্ষাপটে আছে এবং তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে, রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না। এই সরকারের কোনো স্বার্থ নাই, সেই জন্য এই সরকার অনেকগুলো জিনিস করতে পারবে। আমাদের বিশ্বাস যে আমাদের যে আমরা প্রতিবেদনটা জমা দিয়েছি সেখানে 433টা না নেহা 433টা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে। তো আমরা মনে করি 433টার মধ্যে যদি 200টাও হয় তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। এবং আমাদের সুপারিশগুলিও প্রস্তাবগুলিও আমরা তিনটা ভাগে করেছি। একটা হলো যেগুলো আমরা মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা সম্ভব, অর্জন করা সম্ভব বা অন্তত শুরু করা সম্ভব, সিদ্ধান্তটা নেওয়া সম্ভব, নির্দেশটা দেওয়া সম্ভব। দ্বিতীয়ত আমরা মনে করছি এরপরে যে সরকার আসবে, 5 বছর মেয়াদী সরকার হোক বা 4 বছর যেটাই হোক, সেই সময়ের মধ্যে কি করা যায়, তো সেটাকে আমরা আলাদা ভাগ করেছি। এবং তৃতীয় যে ভাগটা সেটা হলো নারী আন্দোলনের যে চিরন্তন যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা পেতে হলে, সেই মুক্তি পেতে হলে, নারীর যদি সত্যিকারের মুক্তি পেতে হয় তাহলে কি করতে চাই আমরা কি, আমাদের আকাঙ্ক্ষা কি, আমাদের স্বপ্ন কি, সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা জানি যে সেখানে সেগুলো নিয়ে হয়তো বিতর্ক সৃষ্টি হবে, আমরা সেই বিতর্ককে ওয়েলকাম করি, স্বাগত জানাই। কারণ আমরা মনে করি এখন 2025 সাল, হাই টাইম যে এগুলো নিয়ে জনপরিসরে আলোচনা হোক, বিতর্ক হোক, জানাজানি হোক, মানুষ জানুক নারী কি চায়, নারীর স্বপ্নটা কি এটা জানুক। এবং আর কিছু না হোক, কান সাওয়া হবে মানুষের যে এই ধরনের দাবিগুলো ওনারা ভাবছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রতিবেদন সংক্রান্ত কথা। এর মধ্যে আমরা যে কটা ধারণা বা যে কটা নীতিকে অনুসরণ করেছি তার কয়েকটা আমি একটু তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে বৈষম্যহীনতা, কারণ শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, সুতরাং আমাদের কাছে ওইটাই প্রথম প্রিন্সিপাল হচ্ছে বৈষম্যহীনতা। এবং সেটার জন্য আমরা বলেছি যে প্রয়োজনে নারীর পক্ষে অস্থায়ী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, যেটা নাকি আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা সংবিধানে বলা হচ্ছে টেম্পোরারি স্পেশাল মেজার, যেটা সিডো সনদেও আছে। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকারের প্রিন্সিপালস এবং মূল্যবোধ, মানবাধিকারের মূল্যবোধ অনুসরণ করা, আমরা সেটা চেষ্টা করেছি। মানবাধিকারের মূল্য, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে চেয়েছি, আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা ইহজাগতিক, মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র দেখতে চাই। আমরা কেমন সমাজ চাই, আমরা অসাম্প্রদায়িক সমাজ চাই। আমরা যতদূর সম্ভব বৈষম্য, শ্রেণী পার্থক্য, শ্রেণী বৈষম্য এগুলো যতটা সম্ভব দূর করতে চাই। নারী বান্ধব সেবা প্রতিষ্ঠান চাই, সেটা হোক থানা, হোক হাসপাতাল বা হোক আদালত। আমরা দেখতে চাই এগুলো সবই নারী বান্ধব হবে, নারীরা যেন নির্ভয়ে এসব প্রতিষ্ঠানের কাছে সেবা চাইতে পারে। এরপরে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কেন? আমরা মনে করি একমাত্র বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সেই তৃণমূলের নারীর কণ্ঠ, নারীর স্বর জাতীয় পর্যায় পর্যন্ত আসতে পারবে। এবং যারা কেন্দ্রে বসবাস করছেন, নীতি নির্ধারক হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, তাদের কান পর্যন্ত সেই তৃণমূলের নারীর আকুতি, তার দাবি, সেগুলো শোনা যাবে। এরপরে যেটা বলতে চাচ্ছি যেটা হলো যৌন সহিংসতা। আপনারাই রিপোর্ট করেন, প্রত্যেকদিন পত্রিকায় আমাদের পড়তে হয় কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছে কেউ।
কেউ যৌন আক্রমণের শিকার হচ্ছে, যৌন নিগ্রহের শিকার হচ্ছে। এটা কি করে হ্রাস করা যায় এবং কিভাবে মোকাবেলা করা যায়, মোকাবেলার জন্য অনেক সরকারি উদ্যোগী আছে, সেগুলো কি করে আরো কার্যকর করা যায়। যাদেরকে আমরা একেবারেই ভুলে গেছিলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন, তাদের সম্মানার্থে তাদেরকে একটি উপাধি দেওয়া হয়েছিল। সেই উপাধিটা হলো বীরাঙ্গনা। কেন দেওয়া হয়েছিল? যেন তাদেরকে কেউ অসম্মান না করে। কিন্তু ঠিক উল্টাটা হলো, আমরা যেটা দেখেছি, তার বীরাঙ্গনার শব্দটা একটা গালিতে পরিণত হলো এবং সেই মানুষগুলোর পাশে কেউ দাঁড়ালো না। আমরা দেশ হিসাবে এবং আমরা বলবো নারী আন্দোলন হিসেবেও আমরা অনেক দেরি করে ফেলেছি তাদের পাশে দাঁড়াতে। এখন তাদের পাশে দাঁড়িয়েছি, ইউনূস ভাইকে বলে এসেছি তাদের জন্য কিছু করে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। আমি 16ই ডিসেম্বর আর 26শে মার্চ আসলে আমি আতঙ্কে থাকি যে এটা কতবার শুনতে হবে প্রত্যেকের বক্তৃতায়। কারণ এনারা কোনো অপরাধ করে নাই, এনাদের উপর অপরাধ করা হয়েছে। সুতরাং এনাদের ইজ্জত যায় নাই এবং ইজ্জত নারীর জনিতে থাকে না। সুতরাং সম্ভ্রম, ইজ্জত, এসব কথা আমরা চাই বর্জন করবেন। আজকে একটা সুযোগ, আজকে আপনারা প্রেসের অনেকে আছেন, আপনারা নিশ্চিত করবেন যে আপনাদের পত্রিকায় বা আপনাদের চ্যানেলে এই শব্দগুলো যেন আর কখনো ব্যবহার না হয়। আমরা যেন সম্মান করতে শিখি আমাদের বীরাঙ্গনাদের, তেমনি আজকে যে ধর্ষণের শিকার হচ্ছে যে নারীটি, তাকেও যেন সম্মান করতে শিখি। আমরা মৃত্যুদণ্ডের বিলুপ্ত চাই। আমরা জীবনের অধিকারকে সর্বাঙ্গে মানে জীবনের অধিকারটাকে সবচেয়ে বেশি দিতে চাই, প্রাধান্য দিতে চাই। সেজন্য আমরা মৃত্যুদণ্ডের বিলুপ্তি চাই। আন্তর্জাতিক সনদগুলোর মধ্যে সিডর ক্ষেত্রে বিশেষ করে 2 নম্বর অনুচ্ছেদের উপর যে সংরক্ষণ দিয়ে রেখেছে বাংলাদেশ, সেটা প্রত্যাহার চাই। কারণ 2 নম্বর অনুচ্ছেদই বলছে যে রাষ্ট্রের কি দায়িত্ব এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমি সই করলাম সনদ, তারপরে আবার সংরক্ষণ করে বলে দিলাম আমি কিছু করব না, এইটা হবে না। সুতরাং এটা আমরা মনে করি এই সরকারের সময় একটা সুযোগ এটা প্রত্যাহার করার, এবং সেই সাথে আরো 2টো আন্তর্জাতিক সনদ, বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে সনদ 190 এবং 189, এই 2টার আমরা রাটিফিকেশন দেখতে চাই। আমরা এর সাথে আরো যেটা চাই এর তো শেষ নাই। হ্যাঁ, বাস আমার মনে হয় মোটামুটি এগুলোই। আপনারা আপনাদের জন্য যে আমরা পাওয়ার পয়েন্ট তৈরি করেছি সেটা থেকে পাবেন, এবং আমরা আপনাদের একটু সবার জন্য, এতজনের জন্য হয়েছে কিনা জানি না, হয়েছে, আমরা এটা একটা ছাপিয়ে এনেছি, আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। তো সেখানে বিস্তারিত আছে আরো। তো সুতরাং আমি এখানেই আমার কথা বন্ধ করি এবং আমরা পাওয়ার পয়েন্টটা চলে যাই। অনেক ধন্যবাদ আপা। আমি প্রথমে শুরু করতে চাই সংবিধান, আইন ও নারীর অধিকার। আমরা সবাই জানি যে এটাই আমাদের দেশের সমতা এবং সুরক্ষার ভিত্তি হিসেবে আমরা চিনি, এবং সেখানে সেটার বিষয়ে সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ প্রস্তাব করেছেন, সংস্কার প্রস্তাব। আমরা মনে করছি জনপরিসর এবং পারিবারিক আইনের যে বৈষম্যগুলো রয়েছে সেটা দূর করা খুব জরুরি এবং এই বৈষম্যগুলো বিলুপ্ত হওয়া প্রয়োজন। সংবিধানের যে মৌলিক অধিকার হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মের স্বীকৃতি, এটা এতদিন মৌলিক চাহিদা হিসেবে সংবিধানে আছে। আমরা মনে করি যে এটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত, এবং এটা শুধু স্বীকৃতি নয়, অধিকারগুলো যেন ক্রমান্বয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি সহ বলবৎযোগ্য হয়। এছাড়া সাংবিধানিকভাবে এই যে এত সব সংস্কার প্রস্তাব আমরা করছি, এটা নিয়ে বিস্তারিত আপা বলবেন। স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা জরুরি বলে আমরা মনে করছি, এবং আমরা আকাঙ্ক্ষা করি যে রাষ্ট্র একদিন হবে ইহজাগতিক, মানবিক এবং কল্যাণমুখী। অভিন্ন পারিবারিক আইন, যেখানে সকল ধর্ম, জাতি এবং শ্রেণী নির্বিশেষে সকল নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে, যার প্রক্রিয়া শুরু হবে অন্তর্বর্তীকালীন সময়ে। এখন ঐচ্ছিকভাবে এটা প্রযোজ্য হতে পারে, কিন্তু একসময় এটা হবে সবার জন্য বাধ্যতামূলক।
আমরা এই স্বপ্ন দেখছি। আসসালামু আলাইকুম। আমরা জানি যে কোনো সংস্কার বা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের একটা বিশেষ ভূমিকা আছে। সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, মন্ত্রণালয় আছে। তো নারী অধিকার এবং নারীদের উন্নয়নের জন্য মূল নেতৃত্বে আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমরা আমাদের প্রস্তাবের মধ্যে এই মন্ত্রণালয়ের যে ভূমিকা আছে তাকে শক্তিশালীকরণে আমরা কিছু প্রস্তাব দিয়েছি এবং এর মধ্যে আছে বেশ কিছু পুনর্গঠন প্রস্তাব এবং একই সাথে তাদের কর্মকাণ্ড সুসংহত করা। এর বাইরে আছে যে নারীদের উন্নয়নটা আসলে সার্বিক বিষয়ে আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, সুতরাং তারা কাজও করে থাকেন, কিন্তু তাদের দায়িত্বে এগুলোকে একটু স্পষ্টীকরণ করা এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে এটা যাতে স্বীকৃত হয় সেজন্য তাদের কর্মপরিধি এবং তাদের কর্ম কিভাবে তারা করবেন সে তার মন্ত্রণালয়ের কিছু পরিবর্তন, এগুলো আমরা বিশেষ করে কিছু শ্রেণী বা ইউনিট প্রতিষ্ঠা করা, এগুলো আমরা প্রস্তাবনায় দিয়েছি এবং এর বাইরে আমরা দিয়েছি সরকারের বাজেটের একটা বিরাট অংশ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ব্যয়িত হয় এবং কর্মকাণ্ড পরিচালিত হয়। সেই জায়গাতে নারী উন্নয়ন, জেন্ডার সমতার বিষয়টা যাতে আরো স্পষ্টীকরণ করা হয়, আরো ভালোভাবে করা হয়, সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি পরিকল্পনার নির্দেশিকাগুলোকে সংশোধন করার এবং একই সাথে যে জেন্ডার বাজেট বলে একটা বিষয় আছে এই ব্যয় পরিবীক্ষণ করা এবং সর্বশেষ আমরা যেটা এখানে আরো অনেক সুপারিশ আছে আপনারা দেখবেন, কিন্তু আমরা আরো বলেছি নারীদের কর্মক্ষেত্রে আসার জন্য বিবাহ, শিশু যত্ন কেন্দ্র বা আবাসন ব্যবস্থা এই জাতীয় বিষয়গুলো প্রতি নজর দিতে। ইতিমধ্যে শিরিন আপনাদের বলেছেন যে আমরা যে গুরুত্ব দিচ্ছি স্থানীয় সরকারকে এবং স্থানীয় উন্নয়নকে, এটা আসলে যেখানে নারীদের সহজে প্রবেশ পায়, সহজে তাদের কথা বলা যায়। তো আমাদের মতে স্থানীয় সরকার হওয়া উচিত নির্দলীয় এবং সম্ভব হলে এখান থেকেই নির্বাচন শুরু হওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে, এটা হচ্ছে আমাদের মতামত। আবার আরেকটা আমরা সুপারিশ করেছি যে যে পাহাড় এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত স্বাস্থ্য শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত স্থানীয় সরকার কাঠামোর মধ্যে এবং এখানে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। এখানে আমাদের স্থানীয় সরকার হচ্ছে এমন একটা জায়গা যেখানে অভিযোগগুলি দেওয়া যায় এবং আমাদের জবাবদিহি নিশ্চিত করা যায়। তো এই প্রক্রিয়াগুলিকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে এবং এটাও এমন একটা জায়গা যেখানে আমাদের নারীদের পুরুষদের চাহিদাগুলির ভিত্তিতে পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করা যায়। তো এই প্রক্রিয়াগুলিকেও আমাদের অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমরা সবাই জানি যে যেটা আপা আপনার বক্তব্যে বললেন যে নারীর উপর সহিংসতা একটা বড় প্রতিবন্ধকতা নারী উন্নয়নের বা অগ্রগতির পথে। তো সে কারণে আমাদের সভাপতি আমাদের এটা একটা বড় সংস্কারের জায়গা এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নারী ও শিশুর উপর সহিংসতা প্রতিরোধে যে বিদ্যমান আইনগুলো রয়েছে এগুলো পর্যালোচনা করে বিচার বিভাগ সংস্কার কমিশন কিছু প্রস্তাব করেছে, পুলিশ সংস্কার কমিশন কিছু প্রস্তাব করেছে এবং সর্বোপরি নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করছে সংস্কারে সেগুলো সংশোধন এবং বাস্তবায়ন নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং অভিযোগ গ্রহণ প্রক্রিয়া থেকে তদন্ত বিচার ত্বরান্বিত করার জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলো প্রজ্ঞাপন জারি হয়েছে, অনেকগুলো নির্দেশনা আমরা হাইকোর্ট থেকে পেয়েছি যেগুলো বাস্তবায়ন করা খুব জরুরি এবং এটার সাথে সাথে পরিবীক্ষণ বাড়ানো জোরদার করা জরুরি। এর পাশাপাশি আমরা মনে করছি পরবর্তী নির্বাচিত সরকার এখন থেকে যে কাজগুলো শুরু হবে সেগুলোর পাশাপাশি প্রতিটি জেলায় আক্রান্ত নারী সহায়তা কেন্দ্র, যেটাকে আমরা ভিকটিম সাপোর্ট সেন্টার বলে বেশি চিনি, নারী সহায়তা তদন্ত বিভাগ, কাউন্সিলিং ব্যবস্থা, সাইবার অপরাধের ভুক্তভোগীর জন্য সহায়তা, তাদের ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আশ্রয় নিশ্চিত করার ব্যবস্থা গৃহীত হবে এবং আমরা মনে করছি, আকাঙ্ক্ষা করছি যে সংস্কারগুলো সম্পন্ন হলে সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে। এই মুহূর্তে আমরা সবাই রাজনীতি এবং নির্বাচন নিয়ে খুবই উদ্বেগের মধ্যে আছি। আমরা কমিশন থেকেও এখানে মনে করেছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে। তো সংসদে আমাদের একটা প্রস্তাব
যে এখানে যত সংখ্যক সাধারণ আসন হবে তত সংখ্যক নারীদের জন্য আলাদা আসন হওয়া উচিত। তো যেমন 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। কথা হয়েছে যে একটা উচ্চ কক্ষ হবে, তো এই উচ্চ কক্ষে 50% সিট দলীয় ভাবে আসবে। এই 50% আমাদের প্রস্তাব যে প্রত্যেক দল এখানে একজন নারী একজন পুরুষ করে জিপার পদ্ধতিতে মনোনয়ন দেবেন, যাতে করে অর্ধেক নারী হন, এবং বাকি যে 50% হবে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি, এখানে নারী সমাজেরও প্রতিনিধিত্ব হবে অন্তত পক্ষে 5টা আসনে। রাজনীতিতে অংশগ্রহণের বিভিন্ন বাধা আছে, যেখানে দুর্নীতি, সহিংসতা, টাকা পয়সা, অনেক গণতন্ত্রের অভাব। তো এইখানে আমাদের মনে হয়েছে যে বিভিন্ন দলের যে ভূমিকা আছে সেখানে নির্বাচন কমিশনের একটা বিশাল ভূমিকা আছে এই বাধাগুলি অতিক্রম করার জন্য, এবং আরপিও বিধানগুলি না মানলে এটাকে শাস্তিমূলক করা। এবং স্থানীয় সরকারেও আমরা মনে করি এখানেও সিট বাড়ানো দরকার, যাতে করে সমান সংখ্যক নারী এবং সাধারণ আসন থাকে ওইখানে স্থানীয় সরকার পর্যায়ে, এবং স্থানীয় আইনগুলিকে সংস্কার করে যাতে নারীর অংশগ্রহণের যে বিধানগুলি আছে সেগুলি সবখানে একইভাবে নিয়ে আসা যায়। আমরা জনপ্রশাসনের কথা চিন্তা করেছি। জনপ্রশাসনে নারীরা এগিয়ে আসছেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু তাদের বিভিন্ন ক্ষেত্রে অংশ কম আছে এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে তাদের অংশটা এখনো আশানুরূপ নয়, সেই জন্য আমরা বলছি যে এখন কোনোভাবে এই সরকারের আমলে কোনো অস্থায়ী বিশেষ পদক্ষেপের নীতি যদি নির্ধারণ করা যায় টেম্পোরারি, যেগুলো শূন্যপদ পূরণ এবং করে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে কিছু নিয়ে আসা, এবং একই সাথে বিভিন্ন নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় সেটা। আর একটা আমরা ভেবেছি যে কর্মকাণ্ড, নারীরা যখন বাইরে কাজ করেন তাদের কর্ম পরিবেশের একটা ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের সহযোগী সহায়তামূলক পদক্ষেপ প্রয়োজন পড়ে, সেইগুলো যাতে জনপ্রশাসন থেকে ব্যবস্থা নিয়ে যাতে মেয়েরা যেখানে আসবে সেসব জায়গায় ব্যবস্থাগুলো করা হয়। আর আমরা প্রায়শই নারীদের কিছু হয়রানির বিষয় শুনে থাকি, আমরা এই সময় শুনেছি, সেই জন্য আমরা বলেছি যে হাইকোর্ট 2009 সালে একটা নির্দেশনা দিয়েছিলেন কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে, সেই নির্দেশনা ও আলোকে যাতে সরকারি কর্মচারীদের যে সমস্ত আইন দ্বারা তারা পরিচালিত হন বা বিধিমালা, সেগুলোকে দেখে দিয়ে আবার সংশোধন করা, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসা, এবং সর্বশেষ সেটা হলো যে এই ধরনের যে সমস্ত অভিযোগ আসে সেটা গ্রহণ এবং নিষ্পত্তি করার জন্য একটা ব্যবস্থা তৈরি করা। কিন্তু দেখা যাচ্ছে যে নারীরা শিক্ষায় অনেক পিছিয়ে আছে। এই জন্য আমরা নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছি। আমাদের এই সম্পর্কে অনেক সুপারিশ আমরা রেখেছি, তবে এখানে আমরা কিছুটা সামনে নিয়ে এসেছি। যেমন শ্রম বাজারের সাথে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জীবনমুখী আধুনিক শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং সেখানে নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এরপরে আমরা জানি যে বাল্যবিবাহ আমাদের একটা অত্যন্ত আমাদের পিছিয়ে রেখেছে নারীদেরকে। বাল্যবিবাহের শিকার যে সমস্ত নারীরা রয়েছেন তাদের অনেক সময় দেখা যায় তারা স্কুলে পড়তো, স্কুল থেকে তারা ঝরে পড়ে যাচ্ছে, তো তাদের উপবৃত্তি বন্ধ হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে তাদের যে কোনো ভাবে তাদের কোনো উপায় বের করে দিয়ে তাদেরকে তাদের উপবৃত্তি বহাল রাখা এবং তাদের যথাযথ কর্মসূচির মাধ্যমে আবার তাদের শিক্ষার আওতায় নিয়ে আসা। আরেকটা যেটা আমরা চাচ্ছি, এখন আমরা সহিংসত কথাটা শুনি, বিভিন্ন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বয়সের সাথে সংগতিপূর্ণ সমাজের শিক্ষা জানি, এটা আমরা এই কথাটা তখন আমি বললাম এবং পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে যে সমস্ত করণীয় আমরা নির্ধারণ করেছি সংশোধিত
শিশুদের শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং শরীরচর্চা প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা করা। আবার এটাও আমরা বলতে চাই যে সকল ধর্ম, জাতিসত্তা ও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা, মূল্যবোধ সম্পর্কিত বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। এরপর সবশেষে এখানে আমরা বলতে চেয়েছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থা করে এবং তাদের শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করে নিয়ে আসা। আমার টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য। আমরা 1999 সালে যে কায়রোতে যে কনফারেন্স হয়েছিল জনসংখ্যা উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন, সেখানে কর্মসূচি যেটা গৃহীত হয়েছিল বাংলাদেশেও, সেটা যৌন এবং প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা এবং তার উপরে অধিকার। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের সকল বয়সী নারীরই স্বাস্থ্য সেবার প্রয়োজন এবং তার সুস্বাস্থ্যের জন্য, সেটাই আমরা এখানে এমফাসিস দিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদী করণীয় যেটা একটা বড় জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের বিয়ে বয়স 18-র মধ্যে নিশ্চিত করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে 11% নারী মেয়েদের অ্যাডোলেসেন্টের 18 বছরের আগে, এবং তার জন্য তারা কৈশোরকালে অনাকাঙ্ক্ষিত এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণের জটিলতায় ভুগছে এবং মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। সেই জন্য এটা খুব দরকার। আরেকটা যেটা হচ্ছে যে এখন আমরা দেখছি যে সিজারিয়ান সেকশনের ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। প্রায় অর্ধেক শিশু জন্ম হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে, এবং এতে মাতৃমৃত্যু, মাতৃ জটিলতা, শিশু জটিলতা এগুলো বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারে হাইকোর্টের একটা নির্দেশনা আছে এবং গাইডলাইনও হয়েছে। সুতরাং আমরা চাচ্ছি যে এই গাইডলাইনটা যেন স্বাস্থ্য মন্ত্রণালয় খুব নিষ্ঠার সঙ্গে কার্যকর করে। আর পরবর্তী সরকারের জন্য যেটা মেয়াদী করণীয় যেটা আমরা বলছি, সেটা নারীর চাহিদা এবং প্রয়োজন শনাক্ত করে স্বাস্থ্য সেবা অর্থায়ন কৌশলপত্র 2012 থেকে 2019 এটাকে ভালো করে পর্যালোচনা করে এবং সংশোধন করে এবং এই প্রক্রিয়ায় নারী সদস্যদের যেন অন্তর্ভুক্ত করা হয়, যাতে আমরা পর্যালোচনাটা সুন্দর হয়। আমরা আরো কয়েকটা দিক থেকে প্রবীণ নারীদের স্বাস্থ্য চাহিদা অনেক বেড়ে গেছে। তারা অসংখ্য রোগে অনেক বেশি ভুগছেন এবং মৃত্যুর শিকার হচ্ছেন। সেজন্য এদের চাহিদার স্বীকৃতিটা আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবীণ নীতিমালা যেটা 2013-তে করা হয়েছে সেটাকে সংশোধন করতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যে পরিবীক্ষণ করতে হবে এবং জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস আমাদের যে মৃত্যুগুলো হচ্ছে দেশব্যাপী যে প্রসূতি এবং নবজাতক মৃত্যু, তাকে পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং মৃত্যুর কারণ শনাক্ত করে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার মধ্যে যে সমস্যাগুলো আছে, সীমাবদ্ধতা আছে, সেবার ঘাটতি, এগুলো সব চিহ্নিত করে এটা একটা সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। আপনার সুপারিশ আরো অনেক আছে, এগুলোকে আমরা মনে করছি যে আর্জেন্টলি আমাদেরকে বেশিরভাগ করতে হবে। আমরা চেষ্টা করেছি আমাদের সুপারিশগুলোর মধ্যে বোর্ড থাকছে। তার মধ্যে হচ্ছে নারী পিছিয়ে থাকে তার অন্যতম কারণ হচ্ছে অর্থনীতিতে তার যোগদান থাকলেও সেটাকে হচ্ছে স্বীকার না করা। আমরা চেষ্টা করেছি আমাদের সুপারিশের মধ্যে পরিষ্কার করে বলতে, যাতে উত্তরাধিকার আইনটাকে হচ্ছে আবার রিভিউ করা হয় এবং এই আইনে যাতে নারী পুরুষের অধিকার সমান করা হয়। একইভাবে হচ্ছে নারীরা যেখানে কাজ করছেন সেখানে মাতৃত্ব পালন ছুটি, যেখানে সরকারি অফিসগুলোতে হচ্ছে 6 মাস, বেসরকারি অফিসগুলোতে 4 মাস থাকলেও মানা হচ্ছে না বা কোথাও কোথাও দিচ্ছে না, সেখানে সর্ব ক্ষেত্রে হচ্ছে 6 মাস করা এবং পিতৃত্বকালীন ছুটি হচ্ছে ইন্ট্রোডিউস করা, যেটা সরকার কমে যাতে না হয়। একইভাবে হচ্ছে গৃহকর্মী যারা আছে তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌনজীবী যারা আছে যৌনকর্মী তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়। আপনারা জানেন যে রেমিটেন্স কতটা ইম্পর্টেন্ট আমাদের জাতির জন্য। তো আমরা নারী শ্রমিকের বিষয়টাকে মূলত গুরুত্ব দিচ্ছি এখানে, কারণ নারী শ্রমিকরা বিদেশে যে রেমিটেন্স পাঠায় এবং দেশের জন্য অনেক অবদান রাখে, সেটাকে খুব বেশি গুরুত্ব প্রদান করা হয় না। আমরা সে জায়গাতে বলছি যে এই বর্তমান সরকারের সময় যে সমস্ত জায়গাতে বৈষম্য আছে নারী শ্রমিকের বিদেশে এবং দেশের সেবা এবং প্রশিক্ষণের জন্য, সেটা একটু নজর দেওয়া এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের বড় একটা আকাঙ্ক্ষা যে শুধুমাত্র বৃহস্পতি সরকার অন্যান্য সেক্টরের নারীদের
আমরা এখন মিডিয়াতে যাচ্ছি। মিডিয়া বিভিন্ন সময়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নারীর যে সাফল্য বিগত সময়গুলোতে সেটি আমরা দেখেছি, কিন্তু এই সাফল্যের গল্প শোনার পরেও আমাদের শুনতে হয় তাদের বিভিন্ন প্রতিকূলতার কথা, যেটি পেরিয়ে তাদের এই জায়গায় আসতে হয়। সেই একই রকম আছে সংস্কৃতিতে কাজ করা বিভিন্ন নারীদের ক্ষেত্রে। তো সেই কথা বিবেচনা রেখে ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করণীয় হিসেবে কিছু এখানে আছে যেগুলো আমরা চিহ্নিত করেছি। এর বাইরে আরো অনেক করণীয় আছে। এর মধ্যে প্রথমে আসে সকল পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড কাঠামোতে নারী পুরুষের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, আর্থিক সুযোগ সুবিধা পর্যালোচনা করা এবং নারী পুরুষ পেশাজীবীদের মধ্যে বৈষম্য দূর করার যে বৈষম্যটি আছে আমরা সবসময় শুনি যে বৈষম্যের কথা। তারপরে বিভিন্ন দিক বিবেচনা করে পেশাদার ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক শিল্পীদের জন্য চুক্তিপত্র আবশ্যিক করা এবং সেই চুক্তিপত্রের ভিত্তিতে পরবর্তীতে কাজগুলো করা। এছাড়া আরো কিছু করণীয় যেটি হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল, প্রতিবন্ধী, আহত, বয়স্ক সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও খেলোয়াড়দের জন্য আর্থিক সহায়তা ও ভাতা প্রদান। এছাড়া পার্বত্য এলাকা ও অন্যান্য যে প্রান্তিক বা দূরবর্তী এলাকাগুলো আছে সেখানে সম্ভাবনাময় কিশোরীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন যেটি ছিল 2020 সালে সেটি সংশোধন করা। এরপর সর্বোপরি আমরা আকাঙ্ক্ষা করি জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়া সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারীর উজ্জ্বল, অবাধ, নিরাপদ অংশগ্রহণ, অবদান ও স্বীকৃতি নিশ্চিত হবে। গণমাধ্যমে নারী অংশগ্রহণ, চিত্রায়ন ও প্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদী করণীয় আমরা যেটা ঠিক করেছি, সকল গণমাধ্যম কর্মীদের জন্য মজুরি বোর্ড গঠন এবং বর্তমান অর্থনীতিতে জীবনযাপনের ব্যয় থেকে সামঞ্জস্য রেখে তাকে নির্ধারণ এবং নারী পুরুষের সমানুপাতিক সমাধান নিশ্চিত করা। গণমাধ্যম কর্মী আইন 2022-এর খসড়া সংস্কার করে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, যা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য করা। এরপরে জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 অনুসরণ করে সকল ধরনের গণমাধ্যমে নারী নেতিবাচক উপস্থাপন বন্ধ করা। আমরা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য করণীয় হিসেবে যেটা রেখেছি এখানে বৈষম্যমূলক আচরণ, নারী নেতিবাচক উপস্থাপন ইত্যাদি বিষয়ের জন্য একটি অভিযোগ ও নিষ্পত্তি প্রক্রিয়া চালু করা। আর গণমাধ্যমে প্রত্যেক শাখায় ও স্তরে 50% নারী অংশগ্রহণ নিশ্চিত করা। আচ্ছা, এটা আপনাদের ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। আসলে এতদিন আমরা কাজ করেছি, এতগুলো সুপারিশ সবগুলো একসাথে এখানে উপস্থাপন করা সম্ভব না, আমরা কিছু বাদ দিয়ে যাচ্ছি। আমি সর্বশেষ যেটাতে আসছি সেটা হচ্ছে একটা স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা। এটা আমাদের একটা মূল প্রস্তাব। আমরা যে এতক্ষণ এতগুলো প্রস্তাব করেছি সংস্কারের, সেটা নিশ্চিত করবে কে এবং সেটার জন্য লঙ্ঘন না হয় ভবিষ্যতে সেটা নিশ্চিত করবে কে। সেই জন্য আমরা বলেছি একটি স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা হোক। এটা আমরা চাই, সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। নারী পুরুষের সমতা বিষয়ক নীতি ও কর্মসূচির পর্যালোচনা করবে এই কমিশন এবং প্রতিকার প্রস্তাব করবে। সেই সাথে এই কমিশন নারী অধিকার লঙ্ঘন ও অভিযোগের প্রতিকারমূলক প্রক্রিয়াগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে। আর এই কমিশন বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে সংলাপ ও সংযোগ স্থাপন করবে এবং অন্যান্য অংশীজন, বিশেষ করে নারী আন্দোলনে যারা কর্মরত তাদের সাথেও একটা নিয়মিত সংলাপের ব্যবস্থা রাখবে। তো এইটুকু বলে শেষ করছি, এখন আপনাদের প্রশ্নের পালা। প্রশ্ন নিব, কিন্তু নারী সাংবাদিকদের অগ্রাধিকার আছে। না না, সবাইকে জিজ্ঞেস করতে পারবে। আমি প্রথম কাজ করছি। আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের এরকম একটা সুপারিশ করার জন্য। এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের নারীদের আসলে পিছনে তাকাতে হবে না। এখন যেটা আশঙ্কা থাকে যে আসলে বাস্তবায়ন হবে কিনা। আমি আসলে দুটো বিষয় একটু আপনার নজরে আনতে
হচ্ছে এখানে যে 600 আসন বাড়ানোর জন্য যে সুপারিশটা করা হয়েছে এবং প্রতিটা আসনের বিপরীতে একটা করে সরাসরি নির্বাচন হবে সংরক্ষিত আসন হিসেবে। এখন এইখানে কিছুটা আমরা করেছিলাম যখন, তখনই রিয়াকশন দেখেছিলাম খুব বেশি যে এতগুলো আসলে কিভাবে তারা সুপারিশ করে এবং এতগুলো আবার নারীদের দিয়ে সাথে লড়াই করতে বলছে, এবং নারীরাই শুধু লড়াই করবে ওইটাতে। তো এইটা আসলে কতখানি আপনারা মনে করছেন যে এটা মানে পাবলিক রিয়াকশনের প্রেক্ষিতে এটা আসলে বাস্তবায়ন যোগ্য কিনা? আরেকটা জিনিস হচ্ছে যে নারী আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা বহুদিন ধরে যেগুলো বাস্তবায়ন হচ্ছে না, সেটা হচ্ছে উত্তরাধিকার এবং অন্যান্য বিয়ে তালাক যেগুলো আছে সেগুলো পারিবারিক মানে একটা অভিন্ন পারিবারিক আইন চাওয়া। তো এটা আসলে বিস্তারিতভাবে আপনারা বলেছেন এবং কিভাবে থাকতে হবে সেটাও বলেছেন। কিন্তু এখানে যেটা আরেকটা জায়গায় বলা হচ্ছে যেটা সব অন্য গোত্রদের জন্য ঐচ্ছিকভাবে থাকতে পারে। এই জায়গাটা আমি আসলে একটু বুঝতে পারলাম না যে এই জায়গাটা আসলে আপনারা কিভাবে আইডেন্টিফাই করছেন। থ্যাংক ইউ যে ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে মানে আইনত নিষিদ্ধ করা, তারপরে বিবাহিত নারীকেও যদি স্বামী তাকে যৌন সম্পর্ক করে সেটাকে ধর্ষণ হিসাবে ধরা, এবং সব লিঙ্গের নারী পুরুষ মানে অন্য লিঙ্গ তাদেরকেও ধর্ষণের সংজ্ঞায়নের আইনটা সংস্কার করে। এসব বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি আগ্রহী এবং যুগোপযোগী। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও অনেক ধন্যবাদ। আমি মাহিনকে দিচ্ছি। এই সংসদের সিটের ব্যাপারে এখানে আমরা বাস্তবতার দিক থেকে না ভেবে আমরা নীতিগত দিকটা ভাবছিলাম এবং মানুষকে ভাবাতে চাচ্ছিলাম। 600 সিট হবে না 300 সিট হবে 400 সিট হবে এটা সবাই মিলে ঠিক হবে, কিন্তু আমাদের নীতিটা হচ্ছে যে যে নারীরা রাজনীতিতে যাবে এটা তাদের একটা পেশা, তাদের নিজেদের ক্যারিয়ার, তাদের কনস্টিটিউয়েন্সি, তাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে। এটা এক দফায় করে তারপর আমি অন্যজনকে সিট দিয়ে দিলাম এভাবে হবে না। সেটার জন্য স্থায়ী একটা জায়গায় তারা প্রতিনিধিত্ব করবে, ইলেকশন করবে, আসবে, হাঁটবে, এইভাবে তাদের ক্যারিয়ার গঠন করবে। এখন কতগুলি সিট আদৌ সম্ভব সেটা পরবর্তীতে দেখা যাবে, সবাই মিলে আলোচনা করতে হবে, কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে নারী এবং রাজনীতি নিয়ে। আমি একটু এটার সাথে বলতে চাই, আমাদেরকে অনেকেই যখন শুনেছে আমরা 600 আসনের প্রস্তাব করেছি, অনেকেই বলেছে ওই এখন যে বর্তমান সংসদ ভবন যে মূল কক্ষ সেখানে নাকি 600টা চেয়ার বসানো যাবে না। তো সেটা আমরা মনে করি সেটা কোনো কারণ না। জনসংখ্যার কথা যদি আমরা ভাবি, এই জনসংখ্যার জন্য এখন আর 300 আসন মোটেও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত। সুতরাং 600 আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে, এবং দরকার হলে ফোল্ডিং চেয়ার বসানো হবে, কিন্তু 600 আসনের ব্যাপারটা আমাদের কাছে উদ্ভট না। কিন্তু অনেকে বলেছে যে না আপনাদের এটা উদ্ভট, এটা হবে না। তো দেখা যাক, আমরা তো এটা থ্রো করলাম আলোচনার জন্য, বিতর্কের জন্য। বিতর্ক হোক, দেখা যাক কি কি যুক্তি আসে। আমাদের যুক্তি হলো যে এই জনসংখ্যায় 600 আসন খুব বেশি না, এবং আমরা যদি সত্যি সত্যি চাই যে নারীরা আইনসভায় বসুক এবং আইন প্রণয়নে ভূমিকা রাখুক, তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। এবং আমরা মনে করি এটা একটা সুষ্ঠু এবং ভালো একটা প্রক্রিয়া তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে এবং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে। আমরা ওই যে কে কয়টা টিউবওয়েল বসালো আর কে কয়টা কি বলে রাস্তা করলো, সেই জায়গা থেকে সরে এসে আইন সভা হিসেবে, আইনের প্রণেতা হিসেবে তাদের ভূমিকা সিরিয়াসলি নেবে, এটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ নাজিন আপা, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এটা নিয়ে আমরা আসলে অনেকবার আলোচনা করেছি এবং অনেকের সাথে মত বিনিময় করেছি। কারণ অভিন্ন পারিবারিক আইন এটা অনেক দিন আগের একটা দাবি এবং এটা সমন্বিত একটা দাবি, এবং মহিলা পরিষদ এটা নিয়ে কথা বলছেন আরো দীর্ঘ সময় ধরে, কিন্তু কেউ এতদিন কর্ণপাত করেনি এই বিষয়ে। কারণ আমরা জানি যে এই একটা মাত্র বিষয় যেটা বিবাহ এবং বিবাহ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোর সঙ্গে যুক্ত, ভরণ পোষণ, শিশুর অধিকার, সন্তানের উপর অভিভাবকত্ব, সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায়, এই সমস্যাগুলো চলতেই থাকবে। এবং নারীর উপর সঞ্চারের একটা মূল কারণ হলো এই পরিবারকে ঘিরে
ব্যক্তিগত বা ব্যক্তিবাচক যে আইনগুলো রয়েছে সেটার একটা বড় সংস্কার প্রয়োজন। এবং আমরা মনে করি এই অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যদি এখনই করা হয়, এটা ঐচ্ছিকভাবে হতে পারে অন্য ধর্মের জন্য, কিন্তু পর্যায়ক্রমে এটি বাধ্যতামূলক করতে হবে আমাদের সবার স্বার্থে। কারণ সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, এবং আমাদের সংবিধান বলছে আইনের চোখে সবাই সমান, এখানে কোনো বৈষম্য করা চলবে না। সেই জন্য আমরা মনে করছি যে ঐচ্ছিকভাবে হলেও এখনই প্রবর্তন করা হোক, কারণ আমি বিয়ে দোয়া পড়েও করতে পারি, আবার আদালতে গিয়েও বিয়ে করতে পারি, তো সেটার জন্য আমার অপশন থাকবে, কিন্তু আইন অনুযায়ী আমার অন্য কিছু পরিচালিত হবে। আমার সন্তানের কার কাছে থাকবে না থাকবে, আমি তার দায়িত্ব কতটুকু পাবো, এবং উত্তরাধিকারে নারীর সমান হিস্সা নিশ্চিত করার, এটাই আমি মনে করি সবচেয়ে উপযুক্ত সময়। আর কেউ ওখানে মাইক আছে? অধ্যাদেশ পড়া হয়ে গেলে আবার আলাদাভাবে অন্য কোনো ধর্মের জন্য ঐচ্ছিক করাটা না, এটা কিন্তু ঐচ্ছিক বলা হয়েছিল আসলে একটা সিভিল অপশন তৈরি করার জন্য। কারণ বর্তমানে আমাদের যে পারিবারিক আইন সেটা ধর্ম দ্বারা পরিচালিত, সেটা মুসলিম ধর্ম হোক কি হিন্দু ধর্ম হোক কি বৌদ্ধ ধর্ম হোক কি খ্রিস্টান ধর্ম হোক। কিন্তু আমরা যেটা বলছি যে একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। সেটা যদি কেউ না নেন তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। সেই অপশনটা যে মুসলমান সেও নিতে পারে, যে বৌদ্ধ সেও নিতে পারে, যে হিন্দু সেও নিতে পারে, যে খ্রিস্টান সেও নিতে পারে, আর যে ধর্মে বিশ্বাস করে না সেও নিতে পারে। তো সুতরাং আমরা বলছি যে একটা সিভিল অপশন তৈরি করে দেন, কারণ রাতারাতি আমরা পারিবারিক আইন বাদ দিতে পারবো না। এটা 1961 সালে একজন ডিকটেটরের আন্ডারে সেই সংস্কার হয়েছিল আইয়ুব খানের সময়, কিন্তু তারপরে আর কেউ সাহস করে এটাতে হাত দেয়নি। আমরা মনে করি ইউনূস ভাইয়ের নেতৃত্বে সেটা হতে পারে। আমি একটু বলে রাখি, এখানে আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে দেওয়া হবে, এবং সেখান থেকে রাজনৈতিক দল পরিষদে কথাবার্তা হবে বা মতামত গঠনের প্রক্রিয়া শুরু হবে। আমি ফর্মানে তাহলে কি খবরের কাগজে আছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে চিরন সনদের যদি সংরক্ষণ প্রত্যাহারের কথা বলা হয়েছে, এবং সেটা যদি প্রত্যাহার করা হয় সেখানেই পারিবারিক আইনের ব্যাপারটা চলে আসছে এবং সম্পর্কিত সমাজের ইস্যুটা চলে আসছে। তো আপনাদের যেহেতু একটু আগেই গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে, তো আপনারা এখানে কেমন সাড়া পেয়েছেন বা এটার ব্যাপারে কি ধরনের এই সরকারই এটা করতে পারবে কিনা, সংরক্ষণটা তুলতে পারবে কিনা? আমাদের বিশ্বাস কেউ পারলে এই সরকারই পারবে। আর কোন প্রশ্ন? আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা চমৎকার একটি উপস্থাপনা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে। মৃত্যুদণ্ড বিলোপের জন্য আইনগত কাঠামো আমাদের কতটুকু, আসলে এটার সাথে তো সবগুলো আইন জড়িত, যত দেশে যত আইন রয়েছে, এটার ক্ষেত্রে আপনারা যদি মৃত্যুদণ্ড বিলোপ করেন তাহলে ন্যায় বিচার নিশ্চিত করবে কি আদৌ সম্ভব হবে, বা বিকল্প শাস্তি কি থাকবে? আচ্ছা, এটা এই প্রশ্নটা আমাদের মধ্যে আমরা আলোচনা করেছি, কারণ এই প্রশ্নটা অনেকেই করে থাকে। কারণ অনেকে বিশ্বাস করে যে শাস্তি দিয়ে অপরাধ দমন হয়। আমরা কিন্তু সেটার কোনো গবেষণায় কোনো কোথাও কোনো দেশে সেটার কোনো প্রমাণ পাইনি যে শাস্তি দিয়ে অপরাধ দমন হয়। শাস্তি দিয়ে অপরাধীর দমন হয়। একজন অপরাধীকে শাস্তি দিয়ে আপনি তাকে দমন করতে পারলেন, তাকে কারাগারে রাখতে পারলেন, অথবা মৃত্যুদণ্ড দিয়ে তাকে মেরে ফেলতে পারলেন, কিন্তু সেই অপরাধ কিন্তু শেষ হয় না। আমাদের দেশে, আপনারা অনেক বয়স কম, অনেক আগে ডাক্তার ইকবাল বলে একজন ডাক্তার তার স্ত্রীকে মেরে ফেলেছিল, তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। তারপরে কি আর কেউ কোনো স্ত্রীকে মারেনি? মেরেছে, প্রত্যেক বছর মেরেছে। আপনারাই রিপোর্ট করেন, আপনাদের রিপোর্ট থেকেই আমরা জানতে পারি যে অমুক জায়গায় এই হয়েছে, তমুক জায়গায় এই হয়েছে। সুতরাং শাস্তি দিয়ে কিন্তু অপরাধ দমন হয় না, মৃত্যুদণ্ড দিয়েও অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে অনেক বড় লম্বা সময় ধরে সামাজিক
মনস্তাত্ত্বিক পরিবর্তন যেগুলো আনা দরকার, সাংস্কৃতিক পরিবর্তন যেগুলো আনা দরকার, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দৈনিক নবচেতনা সিনিয়র রিপোর্টার। আমার একটা প্রশ্ন, মেয়েরা দর্শনের মামলা, কিন্তু 1 বছর 6 মাস 2 বছর পর্যন্ত রিলেশনশিপ করার পরে কোনো কারণে তার সাথে কোনো সমস্যা সৃষ্টি হলে কোর্টে যায় সে মামলা করে বা থানায় গিয়ে মামলা করে দর্শন মামলা। আমার কথা হলো, দর্শন প্রথমে যদি তাকে দর্শন করে সেদিন বা 1 সপ্তাহের মধ্যে মামলা করলে সে মামলাটা আমি মনে করি কার্যকর। পরবর্তীতে 1 বছর পর্যন্ত তার সাথে ঘুমাবে, পরে এসে সে নিয়ে মামলা করবে। অথবা অনেক সময় আরো দেখি যে যারা ডিভোর্স হওয়ার পরে আবার তাদের সাথে 2-1 মাস বা 3 মাস পরে তাদের সাথে মিল হওয়ার পরে আবার তারা মানে দর্শন করা শুরু করে, দর্শন শুরু করার পরে আবার কোনো সমস্যা হলে বুঝা গেছে, আপনার প্রশ্ন বুঝা গেছে। আমারও দর্শন মামলা করে। তো আমি আপনাদের যে সংস্থাটা, এটার ভিতরে কি এরকম কোনো আইন? আপনার প্রশ্নটা বুঝেছি, উনি উত্তর দিচ্ছেন। না, অনেক ধন্যবাদ। আপনি কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন, তাই না? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু ধর্ষণ তখনই বলি যখন এটা আইনে প্রমাণিত হয়। তার আগে এটা যৌন অনেকগুলো বিকল্প নামও আছে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো আইন আপনি খুঁজে পাবেন না যেখানে সম্মতিকে ব্যাখ্যা করা হয়েছে। আপনি যে পরিস্থিতিগুলোর কথা বললেন সেখানে সম্মতি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সুপারিশে সংস্কার প্রস্তাবে সেটা এনেছি যে আপনি কোনটাকে ধর্ষণ বলবেন, কিভাবে সেটাকে ধর্ষণের সংজ্ঞায় আনবেন, সেটা সংস্কার অনেকগুলো পর্যায়ে আমাদের কাজ করতে হবে। এবং সম্মতিটাকে আপনি শিশুকাল থেকে সকলকে বোঝাতে হবে যে কোনটাকে আপনি সম্মতি বলবেন কি বলবেন না। নাজিন আপা ওনার একটা কমেন্টস উল্লেখ করেছেন, যেমন যৌন সম্পর্ক, বিবাহ সম্পর্কে যৌন সম্পর্ককেও অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব, সংস্কার প্রস্তাব করেছি। এটা এখনো বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করেন না যে বৈবাহিক সম্পর্কে যৌন নির্যাতন কিভাবে হয়, কিন্তু আমাদের গবেষণা বলেছে 34% মানুষ তার জীবনে এই সহিংসতার শিকার হয়েছে। এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই, এগুলো কোনো না কোনো ভাবেই আমাদের মোকাবেলা করতে হবে। তো সেখানে সংজ্ঞাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা একটা সুযোগ হারিয়েছি, কিছুদিন আগে একটা সংস্কার হয়েছে একটা আইনের, ধর্ষণ সংক্রান্ত আইনের, সেখানে আমরা সুযোগটা আমরা মিস করেছি। আমরা আশাবাদী যে খুব শিগগিরই এই সংস্কার আমরা পাবো। আচ্ছা, এদিকে রাবেয়া আপা। হ্যাঁ, রাবেয়া আপা। কিন্তু কি হলো? না, ওনার কাছে মাইক যাচ্ছে। মাইক যাচ্ছে, ওই হ্যাঁ। আসছে। আমরা মাইকটা রাবেয়াকে দিতে বলেছিলাম। ও আচ্ছা, উনি আবার ওকে আচ্ছা, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের বিয়ের বয়স 18, এখানে অনেক মেয়েদের সিজার সেকশনে বেশি গর্ভপাত হচ্ছে। এই ক্ষেত্রে মানে কি আর কি আপনাদের পদক্ষেপটা হবে? সিজার সেকশনে বেশি দেখা যাচ্ছে যে গর্ভপাত হচ্ছে, বা সিজার সেকশন আর গর্ভপাত এক জিনিস না। সেটা 18 বছর, তো 18 বছর সে চাচ্ছে না যে এত দ্রুত সে বিয়ে করবে, বা সে ডক্টরের কাছে যাচ্ছে, অথচ মানে তার যে সময়টা অতিরিক্ত হওয়ার কারণে ডক্টর বলছে যে আপনার সিজার করার প্রয়োজন, বা সেক্ষেত্রে আপনার প্রাণের ঝুঁকি আছে। তো এই ব্যাপারটা কেমন হবে? আপনার প্রশ্ন যদি আমি ঠিক বুঝে থাকি, আপনি বলছেন যে 18 বছর বয়সের আগে যদি গর্ভ হয়, একজন মা গর্ভবতী হন, তাহলে সিজার করতেই হবে এমন কোনো কথা নেই। তার নর্মাল ডেলিভারিও হতে পারে। ঠিক আছে, এখন ডাক্তাররা যারা বলছেন তাদের এই জিনিসগুলো যেন গাইডলাইনের মধ্যে পড়ে, প্রপার ইন্ডিকেশনের মাধ্যমে যেন সিজারিয়ান সেকশন করা হয়, এই নীতিমালা যেটা হয়েছে, গাইডলাইন যেটা হয়েছে, এটার বাস্তবায়নটা আমরা চাচ্ছি। কারণ অনেক জায়গায় এটার বাস্তবায়ন নাই, এবং কিছু চাপিয়ে দেওয়া ইন্ডিকেশন দিয়ে এই সিজারিয়ান সেকশন করা হচ্ছে। তো যখন গাইডলাইনের মধ্যে হবে, সেইভাবে ট্রেনিং হবে, সেইভাবে লোকজন ফলো করবে এবং ইনভেস্টিগেশন হবে, তখন এটা একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। হাইকোর্ট বলেছে গাইডলাইন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এবং গাইডলাইন এটা করা হয়েছে, কিন্তু এটাকে বাস্তবায়ন করা হয়নি। এবং আমাদের সুপারিশ হলো যে এটাকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তখন অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের সংখ্যা কমে আসবে এবং জটিলতা কমে আসবে। এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা রাবেয়া নিতে কাজ করি। আমি জানতে চাচ্ছিলাম যে
আমাদের দেশে সহিংসতার শিকার নারী হয়, প্রতিবন্ধী নারী হয়। তো প্রতিবন্ধী নারীরা যে সুবিচারটা পাবে সেক্ষেত্রে আদালতে, তারপর কেস নেওয়ার ব্যাপারে থানায়, এই সব ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, প্রস্তাব করেছেন, তো কিভাবে কার্যকর হবে ইশারা ভাষী বা কোন কোন ক্ষেত্রে সরকারের সুবিধা বা কি এই বিষয়গুলো প্রতিবন্ধী নারীর যে যৌন সহিংসতার বিচার পাওয়ার ক্ষেত্রে এই কাজগুলো কিভাবে হবে, একই সাথে শিক্ষা, প্রবেশগম্যতা, চাকরি, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের প্রস্তাবে রয়েছে, সেগুলো যদি একটু করে আলোচনা করতেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। এটা একটা সমন্বিত, মানে সবগুলো অধ্যায় এটা যায় এবং এটার একটার সাথে একটা খুব যুক্ত। আপনাদের সহযোগিতা দিয়ে আমরা এটা অনেক বেশি প্রচার করে থাকি। এই নিয়ে কিন্তু হাইকোর্টের একটা খুব ভালো নির্দেশনা আছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠান দোভাষীর তালিকা রাখবে। প্রতিদিন তো আর প্রতিবন্ধী ব্যক্তির মামলা মোকাবেলা করতে হচ্ছে না, কিন্তু তালিকাটা যেন রাখা হয় সেটা কিন্তু ইতিমধ্যেই মন্ত্রণালয়গুলোর থেকে নির্দেশনা আছে, কিন্তু আইন মন্ত্রণালয় মানছে না বা বিচারালয়ে যারা আছেন তারা মানছেন না। এবং পুলিশ ডেস্ক, যেটা সহায়তা হেল্প ডেস্ক, যেটাকে আমরা বেশি ভাবে চিনি, সেই হেল্প ডেস্কের জন্য একটা সুন্দর কাঠামো বর্ণনা করেছেন পুলিশ সংস্কার কমিশন থেকে। আমরা বলেছি যে সেই অনুযায়ী যেন এটার কাঠামোটা তৈরি হয়। আমরা মনে করছি যে অভিগম্যতা তৈরি করার জন্য প্রবেশগম্যতা একটা খুব বড় দরকার। যে আপনি দোতলায় বসে সেবা দিতে চাইবেন আর নিচে থাকবে আমার প্রতিবন্ধী মানুষ, প্রয়োজনে আদালত নিচে নেমে আসবে। আমি সেই সহজ ক্ষমতার কথা বলেছি যে আদালতকে চলে যেতে হবে বিচার প্রার্থীর গুরুত্বরায়, যাতে করে আমি ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। আমি এসডিজির কথা যখন বলবো, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা যখন বলবো, কাউকে পিছিয়ে ফেলে কোনো অগ্রগতির দিকে যাওয়া যাবে না। আমরা সে ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে, আপনারাই হবেন আমাদের প্রথম সহযোদ্ধা এটাকে সুস্পষ্ট করার জন্য। কারণ আপনারা যখন এটা নিয়ে লিখবেন, আলোচনা হবে, গণনা হবে, তখন এটাকে আরেকটু সুসংহত করা যাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। ব্রেকিং শেষ করুন। আর কেউ? আচ্ছা, এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা একটু দেওয়া আছে এখানে, আপনারা নিয়ে যেতে পারেন আর কোনো তথ্যের প্রয়োজন হলে। এই এটাই হ্যাঁ, সবার কাছে আছে এটা। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় আর তো কোনো প্রশ্ন নেই, এখানেই আমরা শেষ করি। এরপরেও যদি কোনো প্রশ্ন ক্লারিফিকেশন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।